আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিধিনিষেধ ৮ দিনের জন্য শিথিলে গণপরিবহন চলাচল শুরু, খুলছে শপিং মল। এই সুযোগে বাড়ি যাচ্ছেন অনেকে। করোনায় আরও ২১০ জনের মৃত্যু, রোগীতে পরিপূর্ণ রাজধানীর অনেক হাসপাতাল। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সরহার্দি হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ, কম দামে মিলবে সিনোফার্মার ভ্যাকসিন, জানালেন অর্থমন্ত্রী। এরশাদের মৃত্যু দিবসে পুত্র সাদ ও এরিকের চমক, রওশন এরশাদকে জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান, বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশজুড়ে কঠোর বিধিনিষেধ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গত মধ্যরাত থেকে ৮ দিনের জন্য শিথিল হয়েছে। গণপরিবহন চলাচল শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই লোকজন ভিড় করে দূরপাল্লার বাসের টিকিটের জন্য। বিধিনিষেধ শিথিলের সুযোগে বাড়ি যাচ্ছেন তারা। ঈদের ছুটির পাশাপাশি জরুরি নানা প্রয়োজনেও তাদের এ যাত্রা বলে জানিয়েছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনেই অর্ধেক আসন খালি রেখে বাস চালানোর আশ্বাস দিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাস চলাচল শুরুতে খুশি গাড়ির চালক, হেলপার থেকে সংশ্লিষ্ট সবাই। আজই খুলছে শপিং মলগুলো সহ সব দোকানপাটও। দোকান মালিকরা এজন্য সকাল থেকেই তৎপর। কঠোর বিধিনিষেধ শিথিলের আগে পরিবহন খাতে গতকাল ব্যাপক তৎপরতা দেখা গেছে। গাড়ি ধোয়া মোছা, ইঞ্জিনের সমস্যা সারানো সহ মেরামত সংক্রান্ত কাজ চলে বাস স্ট্যান্ড ও ওয়ার্কশপগুলোতে। রাজধানীর মার্কেটগুলো প্রস্তুতি নেয় আজ থেকে ঈদের বেচাকেনার জন্য। টানা 14 দিনের লকডাউনের বৃত্ত থেকে আগামী ৮ দিন গাড়ি রাস্তায় চলাচলের সুযোগ মিলেছে। তাই বুধবার বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন সংশ্লিষ্টদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলে এমনিতে ছোটখাটো সমস্যা দেখা দেয়। এ কারণেই গাড়ি রাস্তায় নামানোর উপযোগী করা হচ্ছে। গাড়ির যে এতদিন বসা ছিল, এখন গাড়ির সমস্ত কাজ কাম যা কিছু আছে এগুলো সব গুছাই গাছায় রাখতেছি। এখন আগামীকালকে থেকে গাড়ি চালবো। ভালোভাবে কাজ করে কমপ্লিট করে ওটা চলতে পারি, সেভাবে জন্য আমরা গাড়ির প্রস্তুতি করতেছি। গ্লাস ট্লাস ঠিক করে লুকিং গ্লাস এগুলো তো কমপ্লিট করতে হবে। কি কষ্ট, গাড়ি গ্লাস চাপান লাগতেছে, ব্যাটারি ম্যাটারি সব নষ্ট। গত ঈদের দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও এবার খোলা রাখার অনুমতি মিলেছে। স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানোর আশ্বাস দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। 2 সিটে একজন করে যাত্রী বহন করব এবং গাড়ির ভিতরে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, মাস্ক থাকতেছে। ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার এরা মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। কাউন্টার আছে, কাউন্টার আমাদের হ্যান্ড স্যানিটাইজার থাকে, হাতের মাস্ক থাকে এবং প্রত্যেকটা যাত্রীকে যারা আছে সবাইকে আমরা যাত্রীকে মাস্ক দেওয়ার চেষ্টা করবো, মাস্ক দিচ্ছি। এদিকে দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, এবার ঈদের আগে যেটুকু বিক্রি হবে তাই কাজে লাগবে সংশ্লিষ্টদের। সুযোগ পেয়েছে, আমরা এখন আসলে ব্যবসার কথা চিন্তা করছি না, আমরা শুধু সার্ভাইভ করার কথা চিন্তা করছি। আমরা যদি কিছুটা আমরা সেল করতে পারি, যারা খুব বেশি প্রয়োজন তারা হয়তো মার্কেটে আসবেন, তাদের মাধ্যমে যদি কিছুটা সেল করতে পারি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা আমাদের কর্মচারীদের যত কিছুটা হলেও যাতে আমরা বেতন দিতে পারি, নিজেরা যাতে আরো 1 মাস চলার ব্যবস্থা করতে পারি। দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন লঞ্চ, তাই যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হচ্ছে সদরঘাটও। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় মৃত্যু এখনও 200-র উপরে। গত একদিনে মারা গেছেন আরও 210 জন, যা গত দিনের চেয়ে 7 জন বেশি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আরও 2 থেকে 3 সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় দেশে এ পর্যন্ত 17,052 জনের মৃত্যু হয়েছে। একদিনে ঢাকা বিভাগে মারা গেছেন 69 জন, খুলনা বিভাগে 46 জন আর চট্টগ্রামে 39 জন। একদিনে 42,490টি নমুনা পরীক্ষায় 12,383 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত 10,59,538 জন। একদিনে সুস্থ হয়েছেন 8,245 জন, মোট সুস্থ 8,97,412 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.14, সুস্থতার হার 84.70। লকডাউন শিথিলে ঈদের পর সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমাদের হাসপাতালগুলোকে প্রিজার্ভ রাখা, যদি কোনো রোগী ঢুকাতে আমরা না পারি এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি চলতেই থাকে, তাহলে আমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাব। আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। সেজন্য
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে যদি এসব গণপরিবহন অথবা বাজার হাট, আমাদের পশুর হাট এবং শপিং মলগুলো খোলা রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কঠোরভাবে বারবার বলার চেষ্টা করছে। যেখানে পরিবহন রাজধানীর করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে দূরের জেলার রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। এতে অধিকাংশ করোনা হাসপাতালই ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। আবার বিভিন্ন হাসপাতাল ঘুরে স্বজনদের ভর্তি করাতে পারছেন না অনেকেই। একটি করোনা হাসপাতাল প্রতি মুহূর্তে জন্ম দিচ্ছে কত না গল্প কাহিনী। কেউ কাঁদছেন, কেউ বা একটু আশার আলো নিয়ে হাসপাতাল ছাড়ছেন। করোনা সংক্রমণের ভয়াবহতা এমন অনিশ্চিত করে তুলছে প্রতিদিনের জীবনযাপন। উত্তরা থেকে মাকে নিয়ে প্রথমে সিএমএইচে গিয়েছিলেন এই তরুণী। করোনা শনাক্ত হয় সেখানেই। চিকিৎসা খরচের অনিশ্চয়তায় ভর্তি করাননি সেই হাসপাতালে, আসেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কিন্তু বিধিবাম, সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও মাকে ভর্তি করাতে পারেননি। মা বলে কথা, হাল না ছেড়ে ছুটলেন আরেক হাসপাতালে। পরিস্থিতি দেখতে অনুসরণ করে বাংলাভিশন টিম। ভাড়া করা সেই লাল গাড়িটির দেখা মিলল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। মাকে গাড়িতে বসিয়ে ভর্তির চেষ্টায় ব্যস্ত মেয়েরা। আবার মা একটু বেশি অসুস্থ হলেই দৌড়ে এসে সেবা করছেন তারা। এই হাসপাতালের সামনেই একই সময়ে আবার ভিন্ন চিত্রও আছে। আইসিইউতে করোনার সাথে যুদ্ধ করে এখন সুস্থ হয়ে বাসায় ফিরছেন এই দম্পতি। শারীরিক অবস্থা অনেক উন্নত, লেভেলে ভালো। আজকে ডাক্তার ডিসচার্জ করে দিয়েছে। তখনও সেই মায়ের ভর্তির কোনো সুরাহা হয়নি। এভাবেই প্রায় 2 ঘন্টা। শেষ পর্যন্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মাকে ভর্তি করাতে পারলেন অসহায় 2 মেয়ে। আবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের চিত্র। মাদারীপুর থেকে বাবাকে নিয়ে এই হাসপাতালে এক সন্তান। মাথার উপরের ছাতা যে এই বাবাই, তাই সুস্থ করে তুলতে সব চেষ্টাই করছেন তিনি। সিজন যখন আমরা কমাই না বন্ধ করি তখন 60-65-70 চলে, এইটাই একটা অস্থিরতা। এখন এটা যদি ফুললি কিউর করা যায়, ফুসফুসে কোনো ইনফেকশন আছে কিনা বা আদার্স কোনো কিছু আছে কিনা, এগুলো একটু ইমপ্রুভমেন্টের জন্য ঢাকায় আনা। যশোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ ভাইকে নিয়ে এসেছেন আরেক যুবক। ভাইয়ের কষ্ট মেনে নেওয়া যে তার জন্য বড়ই কঠিন। পরে সেখান থেকে 4 দিন ধরে রাখছি চিকিৎসারত অবস্থায়, কোনো উন্নতি না পেয়ে আমরা এখানে আসছি। আবার এই নারীর স্বজনের মৃতদেহ পড়েছিল হাসপাতালের ভিতরে, সাথে কেউ নেই। এখন কি করবেন এই অজানা প্রশ্নে ফোন করছিলেন কতজনের কাছে। এভাবেই করোনা হাসপাতালের দিন যায়, রাত আসে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে ফাইজারের টিকার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন সৌদি ও কুয়েতগামী প্রবাসীরা। সোহরাওয়ার্দী হাসপাতালে দিনভর বিক্ষোভ করেন তারা। পরে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়া হয় প্রবাসীদের। তাদের অভিযোগ, ফাইজারের টিকার মেসেজ পেয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন তারা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ফাইজারের টিকা নেয়ার জন্য বুধবার ভোর থেকে শত শত প্রবাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে টিকা কেন্দ্রে এসে ভিড় করেন। টিকা দিতে ধীরগতি, অসাধু উপায়ে টিকার ব্যবস্থা সহ নানা অভিযোগ এনে কিছুক্ষণ পর পর বিক্ষোভ করেন তারা। এই ভাই মিডিয়া আসার পরে আমরা এই টিকা শুরু হয়েছে দেখলাম, আপনারা মনে আরো আগে আসলে আমরা আরো আগে পাইতাম। আনসারের লোক আছে, আরো কিছু দালাল আছে এখানে, যারা ঘুরে ঘুরে এগুলো কন্ট্যাক্ট করে 500 টাকা করে নিয়ে আপনার নিচের গেট দিয়ে ঢোকাচ্ছে। কয়েক ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে যখন প্রবাসীরা উত্তেজিত, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন ফাইজারের টিকা শেষ, দিতে হবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ভ্যাকসিন। যারা শুধু মডার্নার টিকা নিতে ইচ্ছুক তারাই থাকবেন, কারণ আমাদের ফাইজারের টিকা নাই। মডার্ন টিকা না নিতে পারেন তাইলে আমাদের কেন্দ্র থেকে আর কোনো টিকা দেওয়া যাবে না। এমন ঘোষণার পর প্রবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ করেন ফাইজারের টিকা ছাড়া তারা সৌদি আরব যেতে পারবেন না। আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আমাদের ফাইজার টিকা দেওয়ার জন্য মেসেজ দেওয়া হয়েছে, আমাদের তো ইয়ার টিকা দেওয়ার মেসেজ দেওয়া হয় নাই। মেসেজ আসছে, অনেকের মেসেজ না আসছে, কি আসছে মেসেজ ছাড়া কি আসছে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা 2:30টায় প্রবাসীদের মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়। টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। আশা করছিলাম যে ফাইজার টিকাটা কুয়েতে অনুমোদন ছিল, কিন্তু এখন আবার শুনতেছি যে মডার্ন অনুমোদন আছে। প্রবাসীরা ফাইজারের পাশাপাশি মডার্নার ভ্যাকসিন নিয়ে সৌদি আরব ও কুয়েত যেতে পারবেন বলেও জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে যে মডার্নার টিকা বর্তমানে পর্যাপ্ত আছে, যারা টিকা গ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন তারা 7টি কেন্দ্রের বাইরেও 12টি সিটি কর্পোরেশনের 40টির বেশি কেন্দ্র থেকে মডার্না টিকা গ্রহণ করতে পারবেন। এদিকে প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি রাজধানীর 41টি টিকা কেন্দ্রে অব্যাহত রয়েছে গণটিকা কার্যক্রম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আগের চুক্তির থেকে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনবে সরকার। সিনোফার্ম ইন্টারন্যাশনাল এই টিকা সরবরাহ করবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, একই দাম ও চুক্তির আওতায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও টিকা কেনা হবে। তবে তথ্য গোপনীয়তার চুক্তি থাকায় ঠিক কত দরে এই টিকা কেনা হচ্ছে তা জানাননি অর্থমন্ত্রী। ভ্যাকসিন কেনার উপরে একটি প্রকল্প আমরা চায়নার সাইনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আর আগের সাথে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি এবং এটা যদি আমরা যদি ইয়ে করেন তাহলে ইন দ্যাট কেস আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পারচেজগুলো সিলেক্টিভ পারচেজ এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর প্রণোদনায় স্বজনপ্রীতি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে কঠোর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল তিনি বলেছেন, এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নিজেদের উদাসীনতায় উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়, সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকারও পরামর্শ তার। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেই দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এর আগে কিছু ঘটনা নজরে এসেছিল, যা পরে সংশোধন করা হয়েছিল। তাই তালিকা প্রণয়নে যেন স্বজনপ্রীতি না হয়, প্রণোদনার অর্থ যেন বেহাত না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগীর আল মাহি সাদকে কো চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন তিনি। সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, অসুস্থ থাকা অবস্থায় হোসেন মোহাম্মদ এরশাদকে জিম্মি করে রাতের আধারে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন তার চাচা জি.এম. কাদের। স্মরণসভায় কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী সহ আরও অনেকে। তবে অসুস্থতাজনিত কারণে উপস্থিত ছিলেন না রওশন এরশাদ। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে প্রয়াত এরশাদের বার্তা তুলে ধরার অঙ্গীকার করেন বিদিশা। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাথে থাকবেন আমার ভাই সাদ এরশাদ। এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব আমি, মা বিদিশা এরশাদ, আমার দুই সন্তান সাদ এরশাদ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে। করোনা মহামারীর কারণে আটকে থাকা এসএসসি এইচএসসির পরীক্ষার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আজ বৃহস্পতিবার। সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।
সীমিত সংখ্যক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে নাকি অন্য পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে উপরের শ্রেণীতে উন্নীত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। করোনার প্রকোপ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে দফায় দফায়। সবশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে 31 জুলাই পর্যন্ত। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। স্কুল কলেজ খোলার সম্ভাবনা ফিকে হওয়ায় সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষার পরিকল্পনাও ভেস্তে যেতে বসেছে। এ পরিস্থিতিতে অটোপাস নাকি মূল্যায়নের ভিত্তিতে ফলাফল হবে সে ব্যাপারে জানাতে পারেন শিক্ষামন্ত্রী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের হত্যা মামলায় গ্রেফতার 8 জনের মধ্যে 2 জনকে জামিন ও 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে 4 দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিদের নেওয়া হয়। এ সময় আসামি পক্ষ সকলের জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার 8 জন সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম, তার ছেলে হাসিব বিন হাশেম ওরফে সজীব, তারেক ইব্রাহিম, তৌসিব ইব্রাহিম, তানজিব ইব্রাহিম, শাহান খান শান আজাদ, মামুনুর রশিদ ও সালাউদ্দিন। এদের মধ্যে তৌসিব ইব্রাহিম ও তানজিব ইব্রাহিম জামিন পেয়েছেন, অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আসামিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। গত 8 জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে 52 জন মারা যায়। সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী মালিক কারখানা পরিদর্শকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল এক সংবাদ সম্মেলনে বাম জোটের নেতারা বলেন, সেজানের মালিক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বেআইনিভাবে কারখানা চালিয়ে আসছেন। সরকারি বিভিন্ন দপ্তর ও সরকার এ দায় এড়াতে পারে না। অগ্নিকাণ্ডে নিহত নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি নিহতদের পরিবারগুলোকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান জোট নেতারা। সেজানের মালিকের ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া 2000 কোটি টাকা আত্মসাতের জন্য মালিক পক্ষ থেকেই আগুন লাগানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় বেশ কিছু নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তথ্য বিবরণীতে এসব নির্দেশনা দেওয়া হয়। অনলাইনের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা অনুযায়ী কোরবানির পশুর হাট বসাতে হবে। হাটে ক্রেতা বিক্রেতাদের একমুখী চলাচল এবং প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করতে হবে। হাতে পর্যাপ্ত সময় রেখে পশু কেনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করা, পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাটে আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন, পানি ও জীবাণুনাশক সাবান রাখতে নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পশু কোরবানির পর 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিলে গণপরিবহন চলাচল শুরু, খুলছে শপিং মল। এই সুযোগে বাড়ি যাচ্ছেন অনেকে। করোনায় আরো 210 জনের মৃত্যু, রোগীতে পরিপূর্ণ রাজধানীর অনেক হাসপাতাল। বিধিনিষেধ শিথিলে সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ফাইজারের টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ, কম দামে মিলবে সিনোফার্মার ভ্যাকসিন, জানালেন অর্থমন্ত্রী। এরশাদের মৃত্যু দিবসে পুত্র সাদ ও এরিকের চমক, রওশন এরশাদকে জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান, বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।